হুম, না জেড 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 এখন হয় কি দেখো, সার্ভার ডাউন আছে, জেড না হলে তোমাদের বাকিগুলো দেবে, এমএমআই আর টাইপিং মাস্টার কি আছে? যদি তোমার অ্যাকাউন্টে না অ্যাক্সেস করা যায়, তোমার অ্যাকাউন্টে অ্যাক্সেস করা যাচ্ছে কেন অন্য থেকে? আচ্ছা দেখো, তাহলে আমরা কি করবো, ব্যালেন্স শিট বানাবো। ব্যালেন্স শিটের ফরম্যাট দেখে নাও, ফরম্যাট কি আছে? ফরম্যাটে স্টার্টিং হচ্ছে কি দিয়ে, শেয়ার হোল্ডার্স ফান্ড দিয়ে আর শেয়ার ক্যাপিটাল। লাস্ট আমরা কি করেছিলাম, নোট প্রভিশন ফর ট্যাক্সেশন করেছিলাম না, নোট 7 আদার এক্সপেন্স করেছিলাম। দেখতে অসুবিধা হলে তুমি ওইখানে চলে যেতে পারো, সেখানটা। লাস্ট যেটা কালকে দিলাম ইন্টারমিডিয়েটে 46 ইন্টারমিডিয়েটে 46 46% না কি? 46% তো ফেল হলো। আচ্ছা, কতর কতর মধ্যে 46? 15 50, তাহলে তো ভালো। ইন্টারমিডিয়েটে তো ভালো না রে, তোরাই আগে চাকরি করবি। বেশিরভাগ ক্ষেত্রে লিখছে স্যার বিকম বিকম বিকম, আর আমি সেখানে বিএসসি বিএসসি বিএসসি। আমার জানি না, আমি যাই হোক আমার 10,000 টাকা চাকরি। আমরা একটু পড়বো না, আমাদের একটা ইয়ে আছে গ্রাজুয়েশন যে ফিঙ্গার প্রিন্ট বিকম বিএসসি সেম হয়ে বসে আছে, এক্সট্রা দিয়ে বিকম বিএসসি। আচ্ছা, নেম অফ দ্য কোম্পানি কি আছে? অশোকা লিমিটেড। নতুন করে লিখবো না ব্যালেন্স শিটটা কি করবো? অশোকা, অশোকা। যেটা বলছো, ADAS share capital of which does not exceed 50 lakh and or such higher amount as may be prescribed which shall not be more than 10 crores। মানেটা একবার বলে দিল 50 লাখ টাকা যেন এক্সিড না করে পেড আপ ক্যাপিটাল, আবার এখানে বলছে 10 কোটি টাকা। আচ্ছা, ব্যালেন্স শিট আজ এখানে না, আমি ওটা পরে বলছি তোমাকে। এটা তাহলে কি ইয়ার ফিগার, কারেন্ট ইয়ার ফিগার। আরেকটা কলাম হয় কি স্যার, নোটের। এটা তাহলে প্রিভিয়াস ইয়ার ফিগার, ফিগার বলতে রুপিস। প্রথমে জন্য শেয়ার ক্যাপিটাল, প্রথমে কি আছে, ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস রয়েছে, ইকুইটি অ্যান্ড, আরে সবে একেবারে মেন হেডিং, ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস রয়েছে না মেন হেডিং এ। তুমি আগে যদি দেখো মেন হেডিং আগে দেখবো তো কি আছে, ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস রয়েছে, তার আন্ডারে রয়েছে শেয়ার ক্যাপিটাল, শেয়ার হোল্ডার্স ফান্ড, তার আন্ডারে রয়েছে শেয়ার হোল্ডার্স, শেয়ার হোল্ডার্স ফান্ড, শেয়ার হোল্ডার ফান্ডের আন্ডারে কি আছে, শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল, এটা হচ্ছে লাইন আইটেম। শেয়ার ক্যাপিটাল শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল থাকবে না কোম্পানিতে, কি বলছে? 25,000 টাকা, 25,000 না 2.5 লক্ষ টাকা, শেয়ার ক্যাপিটাল থাকবে প্রত্যেক বিজনেসের। 2.5 লক্ষ টাকা।
এই তো 50,000 পয়েন্ট অফ টাকা ইকুইটি শেয়ার গার্ড হচ্ছে এটা তাহলে নোট নম্বর কত দেবে? ওখানে কততে শেষ হচ্ছিল নোট? 7 না 8-এ? 8-এ শেষ হচ্ছিল, এটা তাহলে 9 করে দাও। ঠিক আছে, 8-এ শেষ হলো না প্রভিশন ফর ট্যাক্সেশন, তাহলে 9 দিয়ে স্টার্ট করবে। এরপরে তাহলে নোট, আমি সেকেন্ড পেজে চলে যাচ্ছি। নোট নাম্বার 9, ইকুইটি অ্যান্ড লাইবিলিটি, আচ্ছা শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল। আচ্ছা ওখানে কি লিখেছি দেখো, এটা লিখবে ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, তার আন্ডারে শেয়ার হোল্ডার ফান্ডের আন্ডারে শেয়ার ক্যাপিটাল। তোমাকে ডিটেলটা দিতে হবে শেয়ার ক্যাপিটালের, নোট 9-এ গিয়ে। এতটা পর্যন্ত লেখো তাড়াতাড়ি ফার্স্ট। ইকুইটি লায়াবিলিটি রোমান 1-এ দিলে, তারপরে তার আন্ডারে শেয়ার হোল্ডার্স ফান্ড দিলে, তার আন্ডারে এ দিয়ে শেয়ার ক্যাপিটাল দিলে। এটা @ নয়, ঠিক আছে। এবার নোটে চলে যাও, নোটে তোমাকে দিতে হবে, প্রথমে লিখতে হবে যে নোট নাম্বার 9 শেয়ার ক্যাপিটাল, তারপরে লিখতে হবে তোমার অথরাইজ ক্যাপিটাল কত রয়েছে। অথরাইজড ক্যাপিটাল কত আছে বলো? তুমি কোথা থেকে কন্টিনিউ করছো? উল্টো পাল্টা জায়গায় করছো নাকি? যেখানে করেছিলে সেখান থেকেই তো কন্টিনিউ হবে। ঠিক আছে, দেখি নোট 7, নোট 8 কোথায় আছে? ঠিক আছে, নোট ঠিক আছে, ঠিক আছে। দাঁড়াও। তাহলে অথরাইজ ক্যাপিটাল, কোম্পানির অথরাইজ ক্যাপিটাল কত আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো। কোম্পানির অথরাইজ ক্যাপিটাল বলে দিয়েছে নমিনাল ক্যাপিটাল 5 লাখ, নমিনাল ক্যাপিটাল 5 লাখ বলেছে, এটাই হচ্ছে অথরাইজ ক্যাপিটাল। 10 টাকা করে, তাহলে কতগুলো শেয়ার বলো? 50,000, তাহলে আমি কি লিখবো? 50,000 ইকুইটি শেয়ার। কোনো শেয়ার, কোন ক্যাটেগরির শেয়ার কোম্পানিতে থাকবেই? ইকুইটি শেয়ার কোম্পানিতে থাকবেই, প্রেফারেন্স শেয়ার না থাকতেও পারে, ইকুইটি শেয়ার থাকবেই। তো অথরাইজ ক্যাপিটাল কত? 5 লাখ, কিন্তু ইস্যুড পেড আপ ক্যাপিটাল কত? তাহলে লিখতে হবে, এটা হচ্ছে 5 লাখ হয়ে গেল ইস্যুড অ্যান্ড পেড আপ ক্যাপিটাল, পেড আপ ক্যাপিটাল ইস্যুড কত করেছে? 25,000 ইকুইটি শেয়ার ইস্যু করেছে। তাহলে কত শেয়ার ইস্যু করেছে? কত টাকার শেয়ার? 2.5 লাখ টাকা। তাহলে আমি ওখানে গিয়ে কোনটা লিখবো? 2.5 লাখ লিখবো কি 5 লাখ লিখবো? 2.5 লাখই লিখবো। সে কত ইস্যু করতে পারে সেটা ম্যাটার নয়, কত ইস্যু করেছে সেটা লিখেছো, ডাবল লাইন দিয়ে ক্লোজ করবে। তাহলে এখানে এসে লিখো যে কত শেয়ার ইস্যু করলো? 2.5 লাখের শেয়ার। প্রিভিয়াস ইয়ার ফিগার আমাদের জানা নেই, ড্যাশে রেখে দাও। শেয়ার ক্যাপিটাল হয়ে গেছে, এরপরে ফরম্যাটে কি দেওয়া রয়েছে? রিজার্ভ অ্যান্ড সারপ্লাস দেওয়া রয়েছে। ফরম্যাটে কি দেওয়া রয়েছে?
রিজার্ভ এন্ড সারপ্লাস দেওয়া আছে, জেনারেল রিজার্ভ আর সারপ্লাসটা ওর সাথে আরো কিছু আসতে পারে, রিজার্ভ এন্ড সারপ্লাস। রিজার্ভ এন্ড সারপ্লাসে কি আসবে? নোট নাম্বার 10 করে দাও, জেনারেল রিজার্ভ নোট নাম্বার 10 করে দাও। নোট নাম্বার 10 করে দাও, রিজার্ভ এন্ড সারপ্লাস। রিজার্ভ এন্ড সারপ্লাসে তোমার এসে যাবে জেনারেল রিজার্ভ, কি কি ব্যালেন্স শিটে আছে আমি প্রথমে দেখে নেব, কি কি ব্যালেন্স শিটে আছে আমি দেখে নেব। জেনারেল রিজার্ভ কি আছে, আছে কোথায় আছে? ওই জেনারেল রিজার্ভ এই যে আছে এখানে, রিজার্ভ এন্ড সারপ্লাসে তাহলে 25,000 আসবে। আর কিছু আসবে, প্রফিট, প্রফিট এখানে প্রফিট আছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স আছে, তাহলে এই দুটো নেওয়া হবে, তাই তো। এই যে প্রফিটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রফিট অ্যান্ড লসের ওপেনিং ব্যালেন্স। এবছরের প্রফিট হয়েছে, এবছরের প্রফিট আমরা কোথা থেকে পাবো? ওই প্রফিট আগের বছর এইটা আগের বছরের প্রফিট, এই বছরের প্রফিট আমরা যে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বানিয়েছি সেখান থেকেই তো পাবো। হ্যাঁ এটা আগের বছরের প্রফিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টেই পড়ে রয়েছে, কিন্তু আমরা এই বছরের প্রফিট কোথা থেকে পাবো? প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বানালাম না হ্যাঁ ব্যালেন্স শিট বানানোর আগে, সেখান থেকেই তো পাবো। তাহলে এই দুটো প্লাস ওইখানে যে প্রফিটটা আছে ওটা আসবে, তাহলে তিনটে মিলে হবে রিজার্ভ এন্ড সারপ্লাসের ব্যালেন্স। তাহলে চলো, তাহলে আমি প্রথমে জেনারেল রিজার্ভটা লিখে নিচ্ছি। জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভ কত আছে দেখলে? 25,000 টাকা। এখানে তাহলে দুটো কলাম করে দাও, কারণ সুবিধা হবে পরের পরের লাইনে। কি জেনারেল রিজার্ভ 25,000 আছে, তো এরপরে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ওপেনিং ব্যালেন্স কত আছে দেখলে? ওপেনিং ব্যালেন্স ওই তো 6220 6,220। তাহলে এটা কেন দুটো কলাম করলাম বুঝতে পারলে, দুটো অ্যামাউন্টের? কারণ তার সাথে কি হবে, ডিউরিং দ্য ইয়ার, এবছরের প্রফিট যোগ হয়ে যাবে। এই বছরের প্রফিট কত? 13,000 কত বললে? 13,717, 817, 817, 13,817 কোথা থেকে এসেছে বুঝতে পারলে? প্রফিট এন্ড লস ঋষিদা বুঝতে পেরেছো কোথা থেকে এসেছে? অ্যাকাউন্ট স্টেটমেন্ট প্রফিট আফটার ট্যাক্স 13,817 আছে, ওইখান থেকে এসেছে, এই যে এইখান থেকে 13,817। তাহলে 13,000, ও 13,000 না, টোটাল করে বলো কত হচ্ছিল? রিজার্ভ এন্ড সারপ্লাসে টোটাল কত হচ্ছে? আচ্ছা, এটা তো টোটাল করে তোমাকে পরের কলামে নিয়ে যেতে হবে, এটা তাহলে পরের কলামে নিয়ে গেলে 7 হবে, 20,037 হবে। তারপরে এর সাথে টোটাল করলে 45,037, 45,037 তাহলে রিজার্ভ এন্ড সারপ্লাস 45,037। এরপরে এসে যাও, কি আছে মেন ফরম্যাটে এসে যাও, মানি রিসিভ এগেইনস্ট শেয়ার ওয়ারেন্ট। কাউকে কি ওয়ারেন্ট ইস্যু করেছো কি পরে তোমাকে শেয়ার দেবো? না, আরে ওয়ারেন্ট কাউকে ইস্যু করেন শেয়ার। মানি রিসিভ এগেইনস্ট শেয়ার ওয়ারেন্ট এই পয়েন্ট নেই, তাহলে পয়েন্ট আসবে না। শেয়ার অ্যাপ্লিকেশন মানি পেন্ডিং অ্যালটমেন্ট, এমন কি করেছো শেয়ার অ্যাপ্লিকেশন মানি নিয়েছো, অ্যালটমেন্ট করনি, পেন্ডিং অ্যালটমেন্ট, তাহলে পয়েন্টও আসবে না। এরপরে এসে যাও নন কারেন্ট লায়াবিলিটি। নন কারেন্ট লায়াবিলিটি কত নম্বরে আছে? 3 নম্বর।
তো এটাকে আমরা কি করব 2 করব, হ্যাঁ কারণ পেন্ডিং অ্যালটমেন্ট তো নেই, অ্যালটমেন্ট মানে রিসিভ, পেন্ডিং অ্যালটমেন্ট নেই, তাহলে এটাকে 2 নম্বর করে দেবো। এবার লং টার্ম বরোয়িং নিশ্চয়ই আছে কি দেখো তো, লং টার্ম বরোয়িং কিছু আছে, কোথা থেকে পাবে? লোন ফর্ম যে ডেটা দেওয়া রয়েছে সেই ডেটার বেসিসে দেখতে হবে। লোন ফ্রম ম্যানেজিং ডাইরেক্টর রয়েছে, ম্যানেজিং ডাইরেক্টর, লোন ফ্রম ম্যানেজিং ডাইরেক্টর রয়েছে, এটা কি লং টার্ম লোন না শর্ট টার্ম লোন? আই থিঙ্ক শর্টটা শর্ট টার্ম। ম্যানেজিং ডাইরেক্টর কি 5 বছরের জন্য লোন দেবে? বলো, টেম্পোরারি কিছু দরকার হয়েছে, ম্যানেজিং ডাইরেক্টরের কাছ থেকে লোন নেওয়া হয়েছে, ধার নেওয়া হয়েছে, তো এটা তাহলে তোমার লং টার্ম তো আসবে না। আর কোনো তো নেই লং টার্ম রিলেটেড লোন আছে কি? না, নেই। ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি, এটা ট্যাক্স লায়াবিলিটি, ডেফার্ডটা ছাড়ো, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ছাড়ো, নর্মাল ট্যাক্স লায়াবিলিটি। ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি বুঝতে পারবে না এখন বললে, এই পয়েন্টটাকে আমি বলেছি ছেড়ে রাখতে। আদার লং টার্ম লায়াবিলিটি, অন্য কোনো লং টার্ম লায়াবিলিটি আছে কি? না, তাহলে এই পয়েন্টও আসবে না। লং টার্ম প্রভিশন কোনো আছে কি? প্রভিশন মানে হয়তো গ্র্যাচুইটির জন্য প্রভিশন, গ্র্যাচুইটির জন্য প্রভিশন করেছো কি? গ্র্যাচুইটি বলতে, গ্র্যাচুইটি মানে রিটায়ারমেন্টের সময় একটা লামসাম টাকা পাওয়া যায়, তার জন্য কিছু প্রভিশন করেছো, এখন থেকে টাকা সরিয়ে রেখেছো? তোদের কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, করে দিচ্ছি। হুম হুম, জেটের সাইট খুলে গেছে? কাল বিকালবেলা একবার খুলেছিল, একটা দিলাম যে আচ্ছা দেখো, 5 মিনিট আর দেখে নাও তারপরে। লং টার্ম প্রভিশন, লং টার্ম প্রভিশন নেই। লং টার্ম প্রভিশন, প্রভিশন বলতে টাকা সরিয়ে রাখা। তুমি কি এমপ্লয়ির জন্য কোনো টাকা সরিয়ে রেখেছো কি? গ্র্যাচুইটি পরে দেবে, এরকম কিছু প্রভিশন আছে কি? নেই। শর্ট টার্ম বরোয়িং তো আছে, এরপরে এসে যাও, এরপরে এসে যাও কোথায়? কারেন্ট লায়াবিলিটিতে শর্ট টার্ম বরোয়িং আছে, ওই যে ম্যানেজিং ডাইরেক্টরের কাছ থেকে লোন, ওটা তাহলে কোথায় এসে যাবে? শর্ট টার্ম বরোয়িং, কারেন্ট লায়াবিলিটিজ আন্ডারে শর্ট টার্ম বরোয়িং, তাহলে এটা আমি পয়েন্ট কি দেবো? 2 কে লিখবো? পয়েন্ট 2 তে কি লিখবো? কারেন্ট লায়াবিলিটিজ এর আন্ডারে লিখবো শর্ট টার্ম বরোয়িং। শর্ট টার্ম বরোয়িং, শর্ট টার্ম বরোয়িং এর নোট কি দেবো? 11। শর্ট টাইম বরোয়িং হচ্ছে তো আমরা যেটা ক্রেডিটর্স, না হ্যাঁ 35 নোট 11। শর্ট টার্ম বরোয়িং, তাহলে কেউ বলতে পারে যে আমি এই একটা লেখার জন্য, ম্যানেজিং ডাইরেক্টরের অ্যামাউন্টটা লেখার জন্য বাইরে নোট কেন বানাবো? তুমি বলতেই পারো বানাতে হবে, কারণ তুমি এই যে প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট বানাচ্ছ কার জন্য? স্টেক হোল্ডারের জন্য, ব্যাংকের জন্য বানাচ্ছ, শেয়ার হোল্ডারের জন্য বানাচ্ছ। তো শেয়ার হোল্ডার যদি ডিটেলে দেখে, তুমি যদি না এই নোটটা বানাও, ব্যাংক কি জানতে পারবে এই লোনটা কার কাছ থেকে নিয়েছো? তুমি যদি ওখানে শুধু অ্যামাউন্টটা বসে দিলে শর্ট টার্ম লোন, মানে আমি তো জানি ম্যানেজিং ডাইরেক্টরের অ্যামাউন্টটা বসবে, বসিয়ে দিলাম, কিন্তু এটা তোমার জন্য হচ্ছে না, এটা অ্যাকাউন্টেন্টের জন্য হচ্ছে না, এটা হচ্ছে কাদের জন্য? ব্যাংকের জন্য, স্টেক হোল্ডারদের জন্য, ব্যাংকের জন্য, গভর্নমেন্টের জন্য, শেয়ার হোল্ডারদের জন্য। তারা কি করে জানতে পারবে তুমি যদি না সেটাকে ডিটেলে প্রেজেন্ট করলে নোটের থ্রুতে? ঠিক আছে, তো শর্ট টার্ম বরোয়িং এর মধ্যে থাকছে তাহলে লোন ফ্রম ম্যানেজিং ডাইরেক্টর, লোন ফ্রম ম্যানেজিং ডাইরেক্টর। কত আছে? 15,700। তাহলে 15,700 আমরা বসিয়ে দেবো।
আচ্ছা এরপরে কি আছে, ট্রেড পেবেল। ট্রেড পেবেল মানে জানা আছে তো, ট্রেড পেবেল বলতে কি বোঝায়? ক্রেডিটরকেই বলা হয় ট্রেড পেবেল। আমাদের ক্রেডিটর আছে কি নেই? তাহলে আছে, যখন এই পয়েন্ট আসবে ট্রেড পেবেল। অ্যাকচুয়ালি আমরা কি করলাম, যেগুলো নেই সেইগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম, কিন্তু ওইভাবে হয় না, তোমাকে সবকিছুই রাখতে হবে, নীল লিখতে হবে দরকার হলে। ঠিক আছে, যখন তুমি যেগুলো নেই আমরা কি করলাম, সেগুলোকে স্কিপ করে দিলাম, কারণ আমরা লিখতে চাইছি না সেগুলোকে। কিন্তু যেহেতু ফরম্যাট, তোমাকে ফরম্যাট মেনটেন করে মোটামুটি ওর সোজা নীল লিখে রাখতে হবে, যেগুলো আমরা স্কিপ করে গেলাম যদি না থাকে। কিন্তু এক্সাম পারপাসে তুমি যতটাই ডেটা রয়েছে তার বেসিসেই বানাবে। ঠিক আছে, বাকিগুলো তো ডেটা নেই, যেগুলো স্কিপ করে গেছি, যেমন লং টার্ম লোন, লং টার্ম বরোয়িং, তারপর আদার লং টার্ম লাইবিলিটিস। আচ্ছা ট্রেড পেবল তাহলে 12, তুমি কি বলছো? হুম। সবগুলো লিখতে হবে। এই যে আমি এখানে স্কিপ করে গিয়েছিলাম না, এই যে লং টার্ম নন কারেন্ট লাইবিলিটি, এগুলো তুমি প্রত্যেকটাতে লিখবে নীল, না থাকলে নীল, নীল, নীল। ফর্ম ফিল আপের এইরকমই রুল, যে না থাকলে নীল করবে। এটা তো একটা ফরম্যাট স্ট্রাকচার। আচ্ছা তাহলে 12 পয়েন্টে চলে যাও, নোট নাম্বার 12তে চলে যাও, নোট নাম্বার 12তে চলে যাও। নোট নাম্বার 12তে চলে যাও, ওখানে লিখবে কি তাহলে, ট্রেড পেবল। ট্রেড পেবলে কি আছে, ট্রেড পেবলে কি আছে দেখলে? ক্রেডিটার্স কোথায় পেলে? ওই তো কোথায়, ট্রেড ক্রেডিটার্স। আর কিছু আছে, বিলস পেবল আছে নাকি? বিলস পেবলও থাকলে কিন্তু ট্রেড পেবলের মধ্যে এসে যাবে। বিলস পেবল থাকতো না, এখানে নেই তো। আচ্ছা এক জায়গায় ভুল হয়ে গেল, কলসিন এরিয়া ছিল, মাইনাস করা হলো না, কলসিন এরিয়াটা মানে কিছুক্ষণ পরে করে দেবো, এখনই করে দেবো। আচ্ছা বিলস পেবল এটা করে না, ক্রেডিটার্স করে না। ক্রেডিটার্স কত আছে, 35,200। ক্রেডিটার্স, ক্রেডিটার্স কত আছে, 35,200। ক্লোজ। ক্রেডিটর পারপাসে আর কিছু বলা আছে কি? না। ক্রেডিটর পারপাসে আর কিছু বলা আছে? নেই, নেই। চলো তাহলে ক্রেডিটর হয়ে গেল, বসিয়ে দাও ওখানে গিয়ে 35,200। এরপরে সি, সিতে কি আছে? আচ্ছা সিটা করার আগে আমি আরেকটা বলে দিই, একটা জায়গায় তোমার কনসিডার করা হয়নি, এই যে কলসিন এরিয়া রয়েছে না, কলসিন এরিয়ার মানে হয়েছে, তুমি কলসিন এরিয়ার মানে কি, শেয়ার যখন কেনো তখন তোমাকে প্রথমে অ্যাপ্লিকেশন মানি দিতে হয়, পরে কি হয়, কল করে, কি ফার্স্ট কল, সেকেন্ড কল, থার্ড কল। ধরো পার শেয়ারের দাম হচ্ছে 100 টাকা, তো তোমাকে প্রথমে বললো অ্যাপ্লিকেশনে তুমি 20 টাকা করে দাও, তারপরে যখন চা হবে তখন দেবে। ধরো তারপরে আবার ফার্স্ট কল করলো কি, ফার্স্ট কল করলো তোমাকে 30 টাকা, তারপরে সেকেন্ড কল করলো আবার 20 টাকা। তো এইরকম কল করে করে তোমার কাছ থেকে টাকা নিতে পারে ইনস্টলমেন্টে। তো তুমি যদি না টাকা দিতে পারো, তোমাকে কল করেছে দিতে পারছো না, তাহলে ওটাকে বলা হবে কলসিন এরিয়ার। তো এমন কত রয়েছে, 5,000 টাকা। তাহলে 5,000 টাকা কি পেড আপ ক্যাপিটালের মধ্যে থাকবে কি থাকবে না? পেড আপ ক্যাপিটাল থেকে মাইনাস হবে কি হবে না? ওটা পেড আপ ক্যাপিটাল হবে না। 5,000 টাকা তোমার তো ডিউ আছে, ওটা পেড আপ ক্যাপিটাল তুমি কি বলতে পারবে? ইস্যুড পেড আপ ক্যাপিটাল বলতে পারবে না। তো তাহলে আমরা যেখানে ইস্যুড অ্যান্ড পেড আপ ক্যাপিটাল লিখেছিলাম, কোথায় কোথায় লিখেছিলাম, এই যে ফার্স্ট এখানে শেয়ার ক্যাপিটাল পয়েন্ট নাম্বার 9-এ গিয়ে,
তোমাকে দেখতে হবে পয়েন্ট নাম্বার 9 কোথায় আছে, এই যে এখানে। এখানে 2.5 লাখ লিখেছিলাম না, আমরা 2,50,000 শেয়ার ইস্যু করেছি, কিন্তু পুরোটার টাকা কি পেয়েছি? কত টাকা পাইনি? কত কত টাকা পাইনি এর থেকে লেস, তাহলে কি করতে হবে? কলস ইন এরিয়ার, কল বাকি রয়ে গেছে 5,000, তাহলে আমরা টাকা পেয়েছি কত? 2,45,000। 2.5 লাখ থেকে 5,000 মাইনাস করে বসাবে 2,45,000। কল করেছে, টাকা দিতে পারেনি, শেয়ারের টাকা, তো এটাকে বলা হবে কলস ইন এরিয়ার। তো এখানে তোমার 2,50,000 জায়গায় হয়ে যাবে 2,45,000, 5,000 টাকা কমে যাবে। আচ্ছা, ট্রেড পেবল তো হয়ে গেল। হয়ে গেছে কমপ্লিট না? ট্রেড পেবল কত বসিয়েছো? এটা 45 করেছো, 45 করো, 2,45,000 করেছো। আচ্ছা, ফরম্যাটে আর কি আছে? ওখানে মাইনাস করেছো তো নোটে গিয়ে? ট্রেড পেবল হয়ে গেছে, শর্ট টার্ম বরোইং হয়ে গেছে। আদার কারেন্ট লাইবিলিটি, আদার কারেন্ট লাইবিলিটি, আদার কারেন্ট লাইবিলিটি, আদার কারেন্ট লাইবিলিটিজ 13, নোট নাম্বার 13। আদার কারেন্ট লাইবিলিটিজ নোট নাম্বার 13। এখানে তুমি কি কি নেবে বলো? আদার কারেন্ট লাইবিলিটিজ নোট নাম্বার 13, ये আদার কারেন্ট লাইবিলিটিজ এগুলো কি হবে? ওই যে স্যালারি নোট নাম্বার 13, বলো। এই যেগুলো হলো, যেগুলো রিপেমেন্ট করা হয়নি সেগুলো তো? হ্যাঁ, কি কি ডিউ রয়েছে বলো? ওই যে আউটস্ট্যান্ডিং ওয়েজেস, ওয়েজেস, আউটস্ট্যান্ডিং স্যালারি আছে, আউটস্ট্যান্ডিং রেন্ট আছে, টাকাগুলো বলো। আর ওয়েজেস আছে। তিনটা ওয়েজেস পরপর বলো। ওয়েজেসটা হচ্ছে 5,200, 5,200, তারপর স্যালারি 1,200, 1,200, তারপর রেন্ট 600। রেন্ট 600, তাহলে টোটাল কত হয়? আর কোনো আছে ডিউ দেখো, আদার কোনো আউটস্ট্যান্ডিং আছে কি? তিনটে আউটস্ট্যান্ডিং ছিল, আর কিছু নেই। আর কি আছে? তিনটে আউটস্ট্যান্ডিং, আর কিছুই তো নেই, আর কিছুই নেই। তাহলে আউটস্ট্যান্ডিং, টোটাল আউটস্ট্যান্ডিং আদার কারেন্ট লাইবিলিটিস কত বললে? 27, 7,000, 7,000, 7,000। আচ্ছা, ঠিক আছে। আটে কি আছে? আটে বলছি তোমার এরপরে যে শর্ট টার্ম প্রভিশন রয়েছে, শর্ট টার্ম প্রভিশনে কি নেবে বলো তো? ইনকাম ট্যাক্সের জন্য প্রভিশন করতে হয়েছিল কি হয়নি? তাহলে ওটাকে আমি শর্ট টার্ম বলবো কি লং টার্ম বলবো? শর্ট টার্মই বলবে, কারণ ইনকাম ট্যাক্সের প্রভিশন তো তোমার 1 বছর পরে কি 2 বছর পরে টাকা পে করতে হয় কি? কিছুদিনই পরে, বছর শেষ হলো তারপরে কিছুদিন পরে তোমাকে ট্যাক্স পে করতে হয়, রিটার্ন জমা করতে হয়। 4 মাস, কোম্পানির ক্ষেত্রে তোমার অক্টোবর পর্যন্ত টাইম থাকে, ঠিক আছে? ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে 4 মাস টাইম থাকে। তো এটাকে আমরা শর্ট টার্ম প্রভিশন বলবো। তাহলে শর্ট টার্ম প্রভিশন লেখো, শর্ট টার্ম প্রভিশন, শর্ট টার্ম প্রভিশন, শর্ট টার্ম প্রভিশনের মধ্যে নেবে তুমি 14, প্রভিশন ফর ট্যাক্সেশন, নোট নাম্বার 14।
শর্ট টার্ম প্রভিশনের মধ্যে তাহলে প্রভিশন ফর ট্যাক্সেশন আমরা কত প্রভিশন করেছিলাম? মনে আছে? দেখে নাও। ট্যাক্সের জন্য কত প্রভিশন করেছিলাম? 5,922 5,922 5,922 প্রভিশন করেছিলাম, ওটাই হবে 5,922 5,922। লায়াবিলিটি আর কিছু থাকলো? লায়াবিলিটি তো কভার হয়ে গেছে, ফরম্যাটেও শেষ, এখানে এসে তো কমপ্লিট। ফরম্যাট শেষ। তো দেখো অ্যাডভার্টাইজমেন্ট, দেখো আমি 1 by 1 বলে দিচ্ছি। দেখো অ্যাডভার্টাইজমেন্ট তো তোমার প্রফিট অ্যান্ড লসে চলে গেছে, অ্যাডভার্টাইজমেন্ট প্রফিট অ্যান্ড লসে চলে গেছে, বোনাসও প্রফিট অ্যান্ড লসে চলে গেছে। ডেটর্স কোথায় যাবে? অ্যাসেটে যাবে। ক্রেডিটার্স কনসিডার হয়ে লাইবিলিটিতে চলে গেছে, এটা অ্যাসেটে যাবে, এটা অ্যাসেটে যাবে। ক্যাশ অ্যাডভান্স এটাও অ্যাসেটে যাবে। জেনারেল রিজার্ভ কনসিডার হয়ে গেছে লাইবিলিটিতে, এটাও কনসিডার হয়ে গেছে। ব্যাড ডেপও কনসিডার হয়ে গেছে কোথায়? প্রফিট অ্যান্ড লসে। কলসিনারিয়ার ধরে নিয়েছি। স্টক, ওপেনিং স্টক কোথায় ধরেছি? ওই প্রফিট অ্যান্ড লস মানে ডিফারেন্স ইন স্টক করেছিলাম, চেঞ্জ ইন স্টক। সেলস চলে গেছে প্রফিট অ্যান্ড লসে, পারচেজ চলে গেছে প্রফিট অ্যান্ড লসে, এটাও চলে গেছে প্রফিট অ্যান্ড লসে, এটাও প্রফিট অ্যান্ড লসে, এটাও প্রফিট অ্যান্ড লসে, এটাও প্রফিট অ্যান্ড লসে। কিন্তু এর প্রিপেড পোর্শনটা কোথায় আসবে? ব্যালেন্স শিটে আসবে। যতটা প্রিপেড সেটা কি আমার কাছে অ্যাসেট। স্যালারি, রেন্ট এগুলো প্রফিট অ্যান্ড লসে সব চলে গেছে। তাহলে যেগুলো পড়ে রয়েছে এটাও প্রফিট অ্যান্ড লসে চলে গেছে, এটাও ধরে নিয়েছি আমরা। ওপেনিং ব্যালেন্স ধরলাম না প্রফিট অ্যান্ড লসের, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ওপেনিং ব্যালেন্স, এটা ধরে নিয়েছি। তাহলে পড়ে রয়েছে অ্যাসেটের কিছু আইটেম। তো অ্যাসেটের কিছু আইটেম পড়ে রয়েছে, এবার অ্যাসেট সাইডটা ধরতে হবে। অ্যাসেট সাইডটা আজকে ধরলে তো তোমার টাইম লেগে যাবে অনেকটা, হবে না। তো নেক্সট ডেতে আমি অ্যাসেট সাইডটা করাবো, বুঝতে পারলে? এখন তুমি কি করবে? লায়াবিলিটিজের টোটালটা করে রেখে দাও। এটা তাহলে লায়াবিলিটিজের টোটাল, এরপরে আমরা পরে অ্যাসেট সাইড স্টার্ট করব। এটাতেও কন্টিনিউ করবো, এটাতেই।